শিক্ষক হিসেবে আপনার ছাত্রছাত্রী, এদেশের সাধারণ জনতার যে অবদান, যে আত্মত্যাগ, যার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাই একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের এই ত্যাগকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আবারও আপনাকে এবং সুন্দর একটি প্রশ্ন করার জন্য। বিশেষ করে আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব এবং আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছে গত যেটিকে আমি প্রায় বলে থাকি 36শে জুলাই তথা 5ই অগাস্ট 2024 সালে। এই সফলতাটি, এই অর্জনটি এসেছে নিঃসন্দেহে শিক্ষার্থীদের মাধ্যমে এবং এটি স্মরণ করে দিতে চাই, শিক্ষার্থীরা যদি এই আন্দোলনটিকে উপযোগ্য হিসাবে সামনে নিয়ে না আসতো তাহলে হয়তো এই ফ্যাসিস্টের পরাজয় বা পতন ঘটতো না। কারণ আমরা জানি গত 15.5 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে আসলে স্বৈর শাসনের অপসারণের জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটি সম্ভব হয়নি। এটি এই তরুণ ছাত্রদের দিয়েই সম্ভব হয়েছে। এই জন্য আমি নিজে একজন শিক্ষক হিসেবে গর্ববোধ করি, কেননা সেই সমস্ত শিক্ষার্থীদের শিক্ষক হিসেবেই আমি নিজেকে পরিচয় দিতে পারছি আজকে। নাম্বার 1। নাম্বার 2, আমি আমার যে কোনো কথার আগে অবশ্যই আমাকে স্মরণ করা উচিত যে আপনি যেটি বলছিলেন, কে বলছেন নতুন বাংলাদেশ, কে বলছে দ্বিতীয় স্বাধীনতা বা আর কে স্বাধীনতা। আমি আসলে নতুন বাংলাদেশ অবশ্যই সেটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করতে চাই। এই কারণেই 1971 সালে আমরা যে স্বাধীনতাটা পেয়েছিলাম, এবং আপনি খেয়াল করে দেখবেন আমরা যে পাঠ্যপুস্তকে আমাদেরকে বারবার গেলানো হতো বা ইনসিস্ট করা হতো যে ভারত যদি আমাদেরকে সেই সময়ে সহযোগিতা না করতো তাহলে আমরা এই স্বাধীন বাংলাদেশটি পেতাম না। অর্থাৎ আমাদের স্বাধীনতার সাথে আরেকটি রাষ্ট্রকে যুক্ত করে দেওয়া হয়েছে এবং যার কারণে আমরা দেখেছি ভারত যখন খুশি তখনই আমাদেরকে দাদাগিরি সহ নানান ধরনের সমস্যা, নানান ধরনের প্রেশার, নানান যেটা বলছে লুটপাটের যে সহযোগী হিসাবে তারা সবসময় আমাদের সাথে কাজ করেছে। কিন্তু সেই 5ই অগাস্টের যে স্বাধীনতা আমাদের তরুণরা নিয়ে এসেছে, সেখানে আপনি খেয়াল করবেন বৈশ্বিক চাপ মুক্ত নতুন একটি বাংলাদেশ এসেছে। অর্থাৎ স্বাধীনতা বলতে যা বোঝায় সেটিকে আমরা পেয়েছি, প্রথম কথা। দ্বিতীয়ত, আমি অবশ্যই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই এই জুলাই আন্দোলনে 5ই অগাস্ট পর্যন্ত এবং তার পরবর্তী সময়েও যারা এই ফ্যাসিস্ট সরকারের জন্য অর্থাৎ স্বৈর শাসনের বিরুদ্ধে জীবন দান করেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং যে সমস্ত পঙ্গু শহীদেরা, ছাত্ররা, শিক্ষার্থীরা এখন পর্যন্ত হাসপাতালে বেডে আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। তাদের জন্য আমি সংগ্রামী শুভেচ্ছা পাঠাচ্ছি। এট দ্য সেম টাইম আমি অবশ্যই স্মরণ করতে চাই, শুধু তারা নয়, আমজনতা যারা ওই সংগ্রামে অংশীজন ছিলেন তাদের প্রতি আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে সর্বোপরি আবারও বলবো, একজন শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি এই শিক্ষার্থীরাই পেরেছে না। ছোট্ট একটা কথা বলি, পৃথিবীর ইতিহাসে দুটো ঘটনা বলছি হাদিবে, আমি 10 সেকেন্ড এই বিষয়টাতে নিচ্ছি। একটা হচ্ছে একটা একাডেমিক ক্যালেন্ডার বলেন, যে কোনো ক্যালেন্ডারকেই তারা পরিবর্তন করে দিয়েছে। আরেকটি হচ্ছে পৃথিবীর সমস্ত স্বৈর শাসকদেরকে 21শ শতাব্দীর নতুন একটা বার্তা দিয়েছে আমার শিক্ষার্থীরা। জি, আপনি যথার্থই বলেছেন এবং ছাত্রদের যে অবদান সেটিকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং তাদের অগ্রগণ্য ভূমিকার কারণেই কিন্তু আজকে আসলে আমরা সেই স্বৈর শাসকের হাত থেকে মুক্ত। এবং সেখানে আপনার একটি কথা বলতেই হয় যে আপনারা যারা শিক্ষক সমাজ রয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন, সরকারি বিশ্ববিদ্যালয় বলেন, স্কুল কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে বলেন, আপনাদের শিক্ষকদের অবদানকে অস্বীকার করার উপায় নেই। আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব এবং সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল, যিনি এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, ছাত্রদের পাশে থেকে এই যে অনুপ্রেরণা, আসলে আপনারা এটি, আমি যদি আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি, আপনারা আসলে এই যে ছাত্রদের পাশে সবসময় দাঁড়ান, এই আন্দোলনের জীবনের ঝুঁকি নিয়েও তাদের পাশে দাঁড়ানো, এই অনুপ্রেরণাটা আসলে আপনারা কোথা থেকে পেয়েছেন বা আপনারা কিভাবে উৎসাহিত হয়েছেন যদি বলতেন? জি, ধন্যবাদ। এই অনুপ্রেরণাটির মূল জায়গা হচ্ছে কি, আসলে শিক্ষকদেরকে আমরা বাংলাদেশের বৃহত্তর কনসেপ্টে বলে থাকি জাতি গড়ার কারিগর। আসলে জাতি গড়ার কারিগর মানে এই নয় যে আমি ক্লাসরুমে যাব, আমার নির্দিষ্ট যে সিলেবাস আছে, যে কারিকুলাম আছে, আমি সেটিকে পাঠদান করে চলে আসবো। জাতি গড়ার কারিগর তখনই হবে আমার আর্থসামাজিক, ভৌগোলিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত সমস্ত বিষয়গুলোকে যখন সক্রিয়তা বজায় রেখে নতুন একটি সার্বভৌম রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো, বৈষম্যহীন একটা রাষ্ট্র তৈরি করতে পারবো। দেখুন, আমি আমার এক সহকর্মীর উদাহরণ দিয়ে বলি, তিনি
অত্যন্ত কান্না চিত্তে সেদিন বলেছিলেন যে স্যার, আমার যে শিক্ষার্থী আমার বিভাগের মারা গিয়েছে, আমার নিজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারা গিয়েছে, শহীদ হয়েছে, বলছে যে সেই শহীদের দায়ভার অবশ্যই আমাদের আছে। এই কারণেই আছে, আমরা ক্লাসে প্রতিনিয়ত শেখাতাম কোনটা ভালো কোনটা মন্দ। এই যে বিবেক জাগা নিয়ে আমরা কথা বলছি, সেই জায়গা নিয়ে থেকে আমার শিক্ষার্থীরা প্রথমত মাঠে গিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যথার্থই একটা কথা বলেছেন, যেমন আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাই। 17 তারিখে যখন 16 তারিখ বিকেলে যখন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং হলগুলো বন্ধ করে দিয়ে ওই সন্ধ্যার মধ্যে সবাইকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়, 17 তারিখ থেকে একটা আশঙ্কা ছিল এই আন্দোলনটি চলবে কিনা। বাংলাদেশের ইতিহাসে প্রথম সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে নেমে এসেছে। শুধু নেমেই আসেনি, তারা কিন্তু তাদের শিক্ষকদের সহযোগিতা পেয়েছে। এবং 18 তারিখে আপনারা দেখেছেন যে মাঠে ময়দানে যারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে প্রত্যেকেই কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। আমি এখানে পাবলিক বা প্রাইভেট এই কথাটা আনতে চাই না, কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেখানে আমি সরাসরি আসি। জাতি গড়ার কারিগরের যে মূল আদর্শ ছিল ভালো এবং মন্দ, গণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট বা স্বৈর শাসক, এর মধ্যে যে পার্থক্যটা তৈরি করতে পেরেছে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝখানে, এবং দেশাত্মবোধের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত ছিল বলেই আমরা সেদিন দাঁড়িয়েছি এবং তাদেরকে উৎসাহ দিয়েছি যে যত কিছুই হোক। আমি একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অবশ্যই বলতে হয়। দেখুন, 18 তারিখে আমি আর উত্তরায় যখন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেল, আমি নিজে হাসপাতালে ছুটে গেলাম। আমার সহকর্মীর, ইভেন কি ফিমেল সহকর্মী দুজন আমার আগে চলে গেল, বলেছে স্যার আপনি একটু ওয়েট করেন, আপনার প্রতি এমনি খড়গহস্ত আছে, আমরা যাচ্ছি। তারা গিয়ে আমাদেরকে রিপোর্ট জানাচ্ছে, স্যার বিভীষিকাময় একটা দৃশ্য তারা দেখেছে।